আমরা আমাদের ইয়েটা শুরু করব। সেটা হচ্ছে আমাদের বেসিক যে কাজ, জাম্পটা চালু করা লাগবে। আমাদের জাম্প হচ্ছে কোনটা? এইটা আমাদের জাম্প। ওকে, গলার ভিতর একটা সমস্যা হয়ে গেল। তারপর আমাদের এখন এখান থেকে ওয়ার্ডপ্রেস থেকে এটা নয় মনে হয়, বেসিক না কি জানছিল এটা, তাই না? ডাব্লিউপি কন্টেন্ট স্কিন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আসলে স্কিন দিচ্ছি। আমি আসলে করতেছি, মানে এখনো ওপেন করি নাই, কিছু কাজ আসলে শুরু করি নাই। হ্যাঁ, ওকে, আমরা এখানে আমাদের থিমস ছিল এইটাতে না? তো এটা আমি ভিজুয়াল স্টুডিও করে ওপেন করলাম। তো আমরা তো জানি, সবাই জানি যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, সবাই তো জানি, তাই না? এটুকু তো অন্ততপক্ষে জানি যে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয়, জানি না? আপনারা একটু আজকে রেসপন্স দিয়েন। এবার এখানে এক্সটেনশন, এনএক্স কনসোল লগের এই বিষয়গুলো, এটা অ্যাঙ্গুলার। আচ্ছা, যাই হোক, আমরা তো জানি যে কিভাবে ইনস্টল করতে হয়, তাই না? লোকাল হোস্ট, আমরা আমাদের ওয়েবসাইটটাতে চলে যাই, সাপোজ এই থিমসতে চলে যাই। আমি একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছিলাম একটা থিম, সেটা কোনটা? ফুটার, হেডার না, এটা তো না। এটা কি ছিল? এটা HTML না, বেসিক 2 এটা, তাই না? এখানে দেখেন, আমি শুরু থেকেই শুরু করতেছি আবার। এই থিমসটা আমি এটা একটা বেসিক থিম, এটা আমি 7 কি জানি একটা আন্ডার স্কোর নামে একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করে বানিয়ে নিয়েছিলাম। মনে আছে আপনাদের সেই কথা? হ্যাঁ, আন্ডার স্কোরের কথা মনে আছে? এটা স্টার্টার, যে স্টার্টার থিমটার কথা আমি বলতেছি। আসলে থিমসের বেসিক যে এগুলা কনসেপ্টগুলো সব থিমে যেগুলো লাগে, যে ফাইলগুলো লাগে, সেই ফাইলগুলো এখান থেকে আমরা নিতে পারি। এখানে থিমসের প্রথমে নাম দিবেন, নাম দেওয়ার পর আসলে থিমসটা জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই সাইটটাতে, হ্যাঁ, আপনি বেসিক একটা থিম পেয়ে যাবেন। আমি এটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। বেসিক থিম পেয়ে যাবেন আপনি যদি সাপোজ, আমি তো এখন যেটা করেছি, আমি তো একটা HTML টেমপ্লেট নিয়ে তারপরে আসলে ওই কাজটা করেছিলাম, তাই না? এখানে দেখেন আন্ডারস্কোর থেকে, আন্ডারস্কোর ডট মি, এখান থেকে যদি আপনি থিম ডাউনলোড করলে আপনি ডাউনলোড করেন বলতে এখানে থিম বানাবেন আর কি। যে কোনো থিম এই থেকে বানিয়ে দিতে পারেন। বেসিক যে সিনটেক্সটগুলো থাকে সেগুলো দিয়ে, বেসিক ফাইল যেগুলো থাকবে সেগুলো দিয়ে আসলে এখান থেকে থিম বানিয়ে নেবেন। এখানে যদি আপনি নাম লিখে যদি জেনারেট করে দেন, তাহলে আপনি একটা জিপ ফাইল পেয়ে যাবেন। থিম স্লাগ, অথর ইত্যাদি ইত্যাদি, এগুলো আসলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন, এগুলো কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমি এই থিমসটা যে বানিয়েছিলাম, বেসিক 2 নামে একটা থিম বানিয়েছিলাম, আপনারা জানেন। সেটা হচ্ছে এইটা, তাই না? এখানে দেখেন স্টাইল ডট সিএসএস আছে, সিঙ্গেল ডট পিএইচপি আছে। এখানে সাইড বার মানে যে কোনো সাইডে বা বাম সাইডে ধরতে পারেন। বাম সাইডে যদি কোনো কিছু রাখতে চান, সেটার জন্য সাইড বারের জন্য একটা অপশন রাখতে পারেন। সার্চের জন্য একটা অপশন আছে। সার্চের জন্য অপশনটা না রেখে দিয়েও করা যাবে। আমাদের যে উইজেট ব্যবহার করছি সেটা দেখলেন আপনারা, ওই উইজেট দিয়েও করা যাবে। তারপরে পেজ ডট পিএসপি, এটা একটা দেখেন। তারপরে হেডার, ফাংশন, ফুটার, কম্পোজার ডট জেসন, এটা আসলে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার, বুঝছেন? কম্পোজার ডট জেসন এটা পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার।
আপনারা জানেন যে নোড.js এর ডিপেন্ডেন্সি ম্যানেজার কি জানেন? নোড.js দিয়ে যারা কাজ করে তাদের ডিপেন্ডেন্সি ম্যানেজার কি জানেন? হুম নোডের ডিপেন্ডেন্সি ম্যানেজার কি জানেন? ডিপেন্ডেন্সি ম্যানেজার আসলে কিছু না। সাপোজ আপনি এর ভিতরে যদি যান, আমি এটা আবার দেখিয়ে দিই। কম্পিউটার প্যাকেজ ডট জেসন না, কম্পিউটার ডট জেসন যেতে চেয়েছিলাম। এটা তো আসলে ইসিয়ার নোডের ডিপেন্ডেন্সি চলে এসেছে জেসন প্যাকেজ ডট জেসন। যাই হোক, আপনারা দেখেন এই ফাইলগুলো কিন্তু অনেকটাই পরিচিত। ইন্ডেক্স আছে, হেডার আছে, ফাংশন আছে, ফুটার আছে, কম্পোজার ডট জেসন। এটা হয়তো আপনাদের সাথে পরিচিত না। এটা আসলে ডিপেন্ডেন্সি ম্যানেজ করে। সাপোজ যে আপনি ফাংশন লিখেন, এই ফাংশন ডট পিএসপি আপনি লিখেন, তাই না? ফাংশন ডট পিএসপি লিখেন, এই ফাংশন ডট পিএসপি আসলে ডিপেন্ডেন্সি ম্যানেজ করে কম্পোজার ডট জেসন দিয়ে। হ্যাঁ, জিপ ফাইল ডাউনলোড দিয়ে আনজিপ করলে আসলে চলে আসবে। হ্যাঁ, এই ফাইলগুলো চলে আসবে। হ্যাঁ, এর ভিতর মানে একটা বেসিক থিমে যা যা লাগে সবই চলে আসবে। দেখেন কম্পোজার ডট জেসনে যদি আমি যাই, এখানে দেখেন কি আছে। এখানে দেখেন হোম পেজ নামে একটা ইয়ে আছে। তারপরে অথারের ইনফরমেশন আসলে এটা। তারপর হোম পেজের ইনফরমেশন এটা। কিওয়ার্ড কি আছে, নেম আছে, নেম কোথা থেকে ক্রিয়েট করেছি সেটা চলে এসেছে। রিকোয়ার, এখানে পিএসপির একটা ভার্সন দেওয়া আছে, পিএসপি ভার্সন 5.6 লাগবে এটা, ঠিক আছে। তারপরে ডেভেলপমেন্ট কি অনেক অনেক কিছু আসলে এখানে থাকে। এই ফাইলটা আমাদের আসলে এর ভিতর কি থাকে এটা আসলে না জানলেও সমস্যা নেই, আপনি শুধু জেনে রাখেন। পিএসপি ডিপেন্ডেন্সি ম্যানেজার হচ্ছে কম্পোজার ডট জেসন। কম্পোজার দিয়ে আসলে দেখেন আমি এখানে কই গেল, কম্পোজারটা কি জিনিস আমি আবার দেখিয়ে দিই। কম্পোজার দেখেন, যদি কম্পোজার লিখে সার্চ করি, কম্পোজার, হ্যাঁ কম্পোজার লিখে সার্চ করি composer.com, এই যে কম্পোজার। দেখেন গেটিং স্টার্টেড বা যেটাই বলেন, আরেকটা বিষয় আপনাদের মনে বলি নাই আমি, আপনারা যখন এইখান থেকে থিম নিয়ে কাজ করবেন, তখন অবশ্যই আপনার আপনার কি বলবো, আপনার ডেস্কটপে বা ল্যাপটপে অবশ্যই কম্পোজার ইনস্টল থাকা লাগবে। হ্যাঁ, না হলে আসলে ওই কম্পোজার ডট ডিপেন্ডেন্সি ওই দিয়ে কোনো কাজ করবে না, ওই দিয়ে কোনো ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে পারবে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই কম্পোজার ইনস্টল আছে কি না সেটা কীভাবে দেখবেন। ওকে, সরি, সিএমডি, এই যে কমান্ড অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি রান করতেছি। এখানে যদি আমি কম্পোজার লিখে কম্পোজার ভার্সন লিখে দিয়ে দিই কম্পোজার ভি, কম্পোজার জেসন নট ফাউন্ড, কম্পোজার শুধু কম্পোজার লিখিত, আমার কম্পোজার নাই, আমি শিওর না। হ্যাঁ, কম্পোজার আছে আমার। দেখেন শুধু কম্পোজার যদি দেখেন কম্পোজারের আমি আপনারা লিখলে আসবে কিনা সেটা আমি বলতেছি। দেখেন আমার একটা কম্পোজারের একটা ইয়ে আসছে, তাই না? কম্পোজার আসলে যদি ইনস্টল থাকে তাহলে আপনাদের এই ইয়েটা আসবে, যদি কম্পোজার ইনস্টল থাকে। আর যদি কম্পোজার ইনস্টল না থাকে তাহলে আসলে এটা আসবে না। তো আপনারা যেটা করবেন, কম্পোজার ইনস্টল করতে হলে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে কম্পোজার আসলে করা একটু ঝামেলা আছে। আমি তাহলে একটা কাজ করি, আমার কম্পোজারটা করি, আনইনস্টল করে তারপর একটা ডাউনলোড করে ইনস্টল করা দেখায় আপনাদেরকে, সেটা মনে হয় বেটার হয়। কম্পোজার ইনস্টল করতে একটু, হ্যাঁ কম্পোজার আসলে আপনারটাই নাই। আমি চাচ্ছি যে কম্পোজারটা একটু সমস্যা হয়, আমি দেখিয়ে দিই কীভাবে ইনস্টল করবেন। আমাদের কন্ট্রোল প্যানেলে যদি চলে যাই, এখানে প্রোগ্রাম অ্যান্ড ফাইল না কি জানি কি সেই অপশন কই, প্রোগ্রাম এর অ্যাকাউন্ট, কই সেই প্রোগ্রাম অ্যান্ড কি জানি একটা অপশন থাকে, এই যে প্রোগ্রাম অ্যান্ড ফিচার। হ্যাঁ, এখানে যে দেখেন কম্পোজার থাকার কথা, কম্পোজার
এখানে তো কম্পোজার ইনস্টল থাকার কথা। এই দেখেন কম্পোজার, হ্যাঁ, পিএসপি ডেভেলপ ডিপেন্ডেন্সি ম্যানেজার, যেটা আমি বললাম, হ্যাঁ, খুবই ছোটো একটা ফাইল। এটা আসলে ডিপেন্ডেন্সি ম্যানেজ করে, যেমন আমরা লিঙ্ক ধরিয়ে ধরিয়ে কাজ করি না, এটা আসলে সেই কাজই করে। একে একে শুধু বলে দিতে হয় যে তুমি এই কাজটা এটা করো, সে সেই অনুযায়ী কাজ করে। তো আমি এটাকে আনইনস্টল করে দিচ্ছি। দেখেন আনইনস্টল করে দিলাম। হ্যাঁ, আমি এটাকে আনইনস্টল করতে চাচ্ছি। প্লিজ সিলেক্ট দ্য ইউজার ডেটা ওয়ান টু ডিলিট, সিলেক্ট অল দিয়ে দিই। এটা কি বুঝলাম না আসলে। দেখি আনইনস্টল, এটা আমার আনইনস্টল হয়ে গেল। হ্যাঁ, এখন আমার কম্পোজার আসলে নাই। এখন যদি আমি আমার ডিরেক্টরিতে কম্পোজার লিখে আমার সিএমডিতে কম্পোজার লিখে দিই, এখন আসবে কি না। দেখেন কম্পোজার ইজ নট রিকগনাইজড, তাই না? এটাই মনে হয় আপনার ইসের আর এই আপনার ইয়ে আসে, তাই না? তো এখন যে কাজটা করবেন, যাদের এই অবস্থায় আছে, তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, তারা যে কাজটা করবেন তারা হচ্ছে এইখান থেকে ডাউনলোড করে নেবেন কম্পোজার। এখানে ডাউনলোডে ক্লিক করেন, এখানে থেকে কম্পোজার সেটআপ ডট ইএক্সি যে ফাইলটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন একটা ইয়ে চলে আসছে, এটা আপনি এখানে ডাউনলোড করে নেন। দেখেন ডাউনলোড হয়ে গেছে, খুবই ছোটো একটা ফাইল। দেখেন এখন যদি আমি দেখি যে আমার ফাইলটা কোথায় আছে, এই যে ডাউনলোড করেন এটা, হ্যাঁ, ওকে। ডাউনলোড করার পর আপনারা ডাউনলোড করার পর দেখেন এই কাজটা একটু দেখে নেন। যদি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করি আমি, ইনস্টল ফর অল ইউজার্স, হ্যাঁ, অল ইউজার্স আমি সিলেক্ট করলাম। এখানে ডেভেলপার মোড এটা দিচ্ছি না, আমি ডেভেলপার মোড দিচ্ছি না আমি। এখানে দেখেন একটা অপশন আছে জাম্প পিএসপি ডট ইএক্সি, দেখছেন? এটা আমার অটোমেটিক চলে আসছে, কিন্তু আপনি যেটা করবেন, এটা যদি আপনাদের না আসে তাহলে যাবেন ব্রাউজ করে নেবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, আমি যেখানে আমার ইয়েটা ছিল, আমার দেখেন এইখানে একটা আমি এলইডিপি ম্যাক্স, তাই না? এখানে আমি আমার কাজটা আসলে এখানে করতেছি, তাই না? এখানে দেখেন পিএইচপি একটা ফোল্ডার ফাইল আছে, হ্যাঁ, এই যে পিএইচপি ডট ইএক্সি, এই ফাইলটাতে ক্লিক করেন। ক্লিক করে দেখেন এই পাথটা চলে আসে, তাই না? এই পাথ চলে আসছে না? সরি, জাম্প এলইডিপি ম্যাক্স, হ্যাঁ, এটা। তো এখন আমি এখানে আসলে ইনস্টল করব। প্লিজ কনফার্ম উই ওয়ান্ট টু ইউজ, এটা কি অ্যাট দিস পিএসপি দিলাম, এটা পাথ, আমার পাথ এটা সিলেক্ট করে দিলাম। নেক্সট, হ্যাঁ, এখন ইনস্টল হচ্ছে। ওকে, কম্পিউটারটা এখন ইনস্টল হচ্ছে আমার। হ্যাঁ, নেক্সট, ফিনিশড, হয়ে গেছে আমার আসলে কম্পিউটার এখন হয়ে গেছে। এখন যদি আমি এখানে ইয়ে করি, এখন কি হবে কিনা আল্লাহ জানে, রিস্টার্ট করা লাগতে পারে। আমার কম্পিউটার পেয়ে গেছে, তাই না? এখন কিন্তু কম্পিউটার পেয়ে গেছে, দেখছেন? এটার ভার্সন 2.0.7, আগেরটার ভার্সন কত ছিল? ভার্সন ছিল 1.10.10, তাই না? তো যাই হোক, আমার কম্পিউটার পেয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ওখানে চেক করে দেন, চেক ইন করে দেন, হচ্ছে এবার। এই ফাইলে যারা আছে সব কিছু কপি করে নিয়ে গেছিলাম, তাই না? মনে আছে আপনাদের? আরে এত শব্দ, আল্লাহ। এই ফাইলে যা আছে সব কিছু কপি করে নিয়ে গেছিলাম, মনে আছে না আপনাদের? এই
ফাইলগুলো, এটাও তো বলা উচিত ছিল, আসলে আমি বলতে ভুলেছি। এটা আসলে এটা রেখেছি, এটা যদি সাপোজ আমার বেসিক থিমস ওয়ার্ডপ্রেসের ভিতর, এই যে বেসিক থিমস এর ভিতর আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে রেখেছি, ঠিক আছে। ইনস্টল করে ডাব্লিউপি কন্টেন্ট, হ্যাঁ, কন্টেন্টের ভিতরে দেখবেন থিমস আছে, প্লাগইনস আছে। এর ভিতরে আপনি থিমস অপশনে যান, এর ভিতরে দেখবেন অনেকগুলা একটা দুটা তিনটা থিমস আসলে ডিফল্ট থাকে। তো আমাদের আসলে এই থিমসটা ছিল না আমাদের। কি শব্দ, আসলে খুবই বিরক্ত লাগতেছে আমার। পাশে আসলে একটা গার্মেন্টস ছিল, বুঝছেন, এই গার্মেন্টস। তো এই যে এখানে আসলে রেখেছিলাম আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম, এটা HTML টেমপ্লেট নিয়েছিলাম, এটার নাম ছিল টাইমার মাস্টার ছিল এটার নাম। সেটা এখানে রেখেছিলাম, এখানে রেখে সাপোজ আনজিপ করেছিলাম। আনজিপ করার পরে এর ভিতর ফাইল ছিল, এই যে HTML নামে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোই ছিল। দেখেন এখানে দেখেন ইন্ডেক্স কই, এই যে ইন্ডেক্স ফাইলটা, এই ইন্ডেক্স ফাইলটা, এই ফাইলটা আমাদের প্রথমে ছিল, তাই না? আমাদের ইন্ডেক্স ফাইলের মতো এরকম ফাইল প্রথমে ছিল। তো এই ফাইলটা হচ্ছে কোন ফাইল? এই ফাইলটা হচ্ছে এই ফাইলটা, তাই না? এই ফাইলটাকে আমরা প্রথমে কি করেছিলাম, প্রথমেই মনে হয় এখান থেকে কপি করে নিয়ে আমরা এই ফ্রন্ট পেজ যেটা আছে প্রথমে এটা ছিল ইন্ডেক্স, হ্যাঁ, প্রথমে এটাকে ইন্ডেক্স করে রেখেছিলাম। এর ভিতরে আমরা ওটা রেখেছিলাম, এই যে এটা রেখেছিলাম, এই কোডগুলো এর ভিতরে রেখেছিলাম এই যে ফ্রন্ট পেজ যেটা আছে সেটা। আর যে বিষয়টা হচ্ছে সেটা আমরা এই যে হেডার অ্যান্ড ফুটার কি রেখেছিলাম, আমি দেখাই, ফুটার অ্যান্ড হেডার, এই দুটো দেখি। হ্যাঁ, বলেন। হেডার ফুটারে কি করেছিলাম? হেডার ফুটার তো তারপরে বানালাম, প্রথমে আমরা ইন্ডেক্স বানালাম না, মনে নেই? শুরু থেকে আমি রিভিউ করতে চাচ্ছি। দেখেন এই যে আমার হেডার ফুটার যেটা আছে, প্রথমে সাপোজ এটাকে আমি ইন্ডেক্সের ভিতর নিয়ে গেলাম, ইন্ডেক্স ডট পিএইচপি, হ্যাঁ, এই যে গোড় আছে সব নিয়ে গেলাম। এই যে আমি যদি প্রথম ইয়েটা দেখাই, এটা সব কিছু নিয়ে গেলাম আমার ইয়েতে, ইন্ডেক্স ডট পিএইচপি বানিয়ে ফেললাম। বানানোর পর কি করলাম, আমার তো ইন্ডেক্স ডট পিএইচপিতে এই লিঙ্কগুলো পাবে না। লিঙ্কগুলো পাওয়ার জন্য আমি কি করেছিলাম, ইকো করেছিলাম, কি একটা ফাংশন ইকো করেছিলাম, এটার নাম কি? আমার একটা ফাংশন ইকো করেছিলাম, সেটার নাম কি বলেন তো? এই যে ডিরেক্টরি পাওয়ার জন্য আজকের ক্লাসে যেন আপনারা ফাংশনগুলো মুখস্থ করে ফেলেন, সেটার জন্য আসলে আমি এরকম করতে চাচ্ছি। হ্যাঁ, এই ডিরেক্টরি পাওয়ার জন্য যখন আমরা পিএসপি বানিয়ে ফেললাম এই ফাইলটা, তখন এই যে এই স্রেফ, হ্যাঁ, এই স্রেফের ভিতরে এই ডিরেক্টরি পাওয়ার জন্য পিএসপিতে আমরা কি একটা ইয়ে লিখেছিলাম, ফাংশন লিখেছিলাম, সেটার নাম কি ছিল বলতে পারবেন কেউ? সেটার নাম ছিল গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। যেটা ছিল যেটা তো এখানে আসবে না আসলে, গেট ডিরেক্টরি ইউআরআই, ওকে, এইটা বানিয়েছিলাম আমরা। এটা দিয়ে আমরা এটা প্রথমে দিয়েছিলাম এবং এটাকে ইকো করেছিলাম। ইকো করার পরে যদি এই প্রত্যেকটাতে আমরা ইয়ে করেছিলাম, এই যে লিঙ্কগুলো আছে, এই স্টেপগুলো আছে, সবগুলোতে আমরা এই ফাংশনটা লিখে দিয়েছিলাম, তাই না? যত ইয়ে আছে, তারপরে আমাদের এরকম একটা আউটলুক এসেছিল। এই যে আউটলুকটা আছে, কই গেল, এই যে আউটলুকটা আছে, এরকম একটা আউটলুক এসেছিল। সবগুলোর লিঙ্ক ঠিক করে দেওয়ার পরে আমাদেরও এমন একটা আউটলুক এসেছিল। তো তারপরের কাজটা আমরা কি করেছিলাম, আমাদের হেডার অ্যান্ড ফুটার দুটো ফাইল বানিয়েছিলাম, হেডার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি, তাই না? দুটো ফাইল বানিয়ে আমরা যেটা করেছিলাম, দেখেন আমি যাই যদি হেডার ফুটারে, এই যে হেডার ডট পিএসপি, তাই না? এখানে কতটুকু রেখেছিলাম আমরা, এখানে রেখেছিলাম যতটুকু জায়গা আমার সব পেজে লাগবে। সাপোজ আপনি যদি যান এখন আমার ইয়েতে, এখানে
ততটুকু জায়গা আমার হেডারের মানে থিমের উপরে লাগবে, তাই না? এখানে আছে কতটুকু বলেন তো? হেডারে আছে শুধু এতটুকু, এই যে এতটুকু এতটুকু জায়গায় হেডারের জন্য রেখেছি আমরা। দেখেন এটা কিন্তু সব পেজে আছে। সাপোজ আমি এটা হোমে আছি, হোমে থেকে যদি ব্লগে চলে যাই, ব্লগে গেলে ব্লগেও এই পেজটুকু আছে, এটুকু আছে, তাই না? তারপরে যদি আপনি কন্ট্যাক্টে চলে যান, হ্যাঁ কন্ট্যাক্টেও সেম এই উপরেরটুকু আছে, তাই না? সেম রাখতে পেরেছি আমরা। এবং ফুটারও সেম কাজ করেছিলাম। ফুটার চেয়েছিলাম আমরা, ফুটারটা হচ্ছে যে আপনার হয়ে গেল ফুটার সবগুলো পেজের নিচে যে ইয়েটা থাকবে যেন নিচে, এটা ফুটার, হ্যাঁ হ্যাঁ আমরা চেয়েছিলাম যেন সবগুলো পেজের নিচে যেটা থাকবে সেটা আলাদা করে রাখতে, যেন একটা ফাইল বানিয়ে রাখবো এবং সেই ফাইল দিয়ে আমরা কাজ করে নিতে পারি। এই জন্য আমরা ফুটারটুকু বানিয়েছিলাম এবং ফুটারটুকু নিয়েছিলাম। আমি যদি আপনার এটা দেখাই, index.html দেখাই, এই যে index.html, এটা দেখেন ফুটার লেটেস্ট ওয়ার্ক নয়, ফুটার নামে একটা অপশন পেয়ে যাবেন, স্ট্যাটাস, এটা না, এখান থেকে মনে হয় আমি এটা এটুকু সাপোজ রেখে দিয়েছিলাম আমার ফুটারে। এই যে সোশ্যাল লিঙ্কটিং দিয়ে, এইসব লিঙ্কটিং দিয়ে আমি ফুটারে রেখে দিয়েছিলাম। তো আমার হেডার ফুটারের কাজ আপাতত শেষ হয়ে গেল। তারপরে আসলো আমি লিঙ্কগুলো ডাইনামিক করেছিলাম। লিঙ্ক আমাদের যে সিএসএস অ্যান্ড জেএস আছে সেই লিঙ্কগুলো ডাইনামিক করেছিলাম। লিঙ্কগুলো এখানে তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিয়ে একটা কাজ করেছিলাম, এটা দিলেও কাজ করবে। তারপরে আমরা যে কাজটা করেছিলাম, আমরা ফাংশন.পিএইচপি ফাইলটা বানিয়েছিলাম। এই যে ফাংশন.পিএইচপি আপনারা মনে রাখেন, আমি কিন্তু ধরবো ওই যে একটা ফাংশনের নাম বলেছি গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, তাই না? তো এখানে এসে আমি যেটা করেছিলাম, আমার থিমে টাইটেলের সাপোর্ট দিয়েছিলাম। টাইটেলের সাপোর্ট দিলে আপনি একবার একসাথে ফ্যাব আইকন পেয়ে যাবেন। তারপর দেখেন এই যে যে সাপোর্টটা আছে পোস্ট থাম্বনেইল, এটা কিসের জন্য দিয়েছিলাম বলেন তো? অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল, এটা কিসের জন্য দিয়েছিলাম বলেন? পোস্ট থাম্বনেইল কিসের জন্য দিয়েছিলাম? থিমের সাপোর্ট দিয়েছিলাম পোস্ট থাম্বনেইল কিসের জন্য বলেন, আপনারা বলেন। হ্যাঁ বলবেন না? দেখেন থাম্বনেইল হচ্ছে, দেখেন আমি যদি পোস্টে যাই, ওয়াল পোস্ট, এই যে এখানে সাপোজ যাই আমি, এখানে যাওয়ার পর দেখেন ফিচার ইমেজ নামে একটা ইয়ে আছে, এটা আসলে থাম্বনেইল। হ্যাঁ এটা সাপোর্ট নেওয়ার জন্য আমরা ওইটা লিখেছিলাম। এটা যদি আমি এখানে এটা দিয়ে দিই, এটা হচ্ছে থাম্বনেইল ইমেজ আমাদের। ওকে, এটা হচ্ছে আমাদের থাম্বনেইল ইমেজ, পোস্ট থাম্বনেইল ইমেজ, ঠিক আছে? থাম্বনেইল ইমেজ দেওয়ার জন্য আমরা যে ইয়েটা করেছিলাম এটা হচ্ছে থিমের সাপোর্ট দিয়েছিলাম একটা, সে সাপোর্টার নাম হচ্ছে পোস্ট থাম্বনেইল। ওকে, আমাদের যে পোস্ট দিব সেই পোস্টের একটা করে থাম্বনেইল আসবে। ওকে, বুঝতে পারছেন আশা করি। প্রথমে দিলাম টাইটেল দিলে আমরা পেয়ে গেলাম কি দেখেন পেয়ে গেল এখানে টাইটেল দিলে আমি কাস্টমাইজে যাই, ফাংশন লিখে যদি আপনি দেন অ্যাড থিম সাপোর্ট, এবং শুধু অ্যাড থিম সাপোর্ট দিয়ে আসলে আসবে। অ্যাড থিম সাপোর্ট যদি আপনি টাইটেল দেন, টাইটেল দিলে আপনি এখানে আসতে দেখেন হয়ে গেল আমাদের উইজেটগুলোও দেখেন ইয়ে করা যাচ্ছে, ক্যালেন্ডার ব্লা ব্লা। তো যাই হোক, এটা আমরা গতকাল ডাইনামিক করছি, তাই না? আমাদের মেনু ন্যাব মেনু না, হোম পেজ সেটিং কোথা থেকে করেছিলাম আমি তো ভুলে গেছি। ফ্রন্ট পেজ, অ্যাবাউট পেজ, সাইট আইডেন্টিটি, এই যে এখান থেকে দেখেন সাইট টাইটেল অ্যান্ড ট্যাগলাইন। তারপরে আমরা যে ফ্যাব আইকন মানে সাথে এই উপরে যে আইকনটা থাকে সেই আইকন, সেই অ্যাকাউন্টের অপশন আমরা পেয়ে গেছিলাম অ্যাড থিম সাপোর্ট টাইটেল দেওয়ার মাধ্যমে। দেখেন আমরা দুটা ফাংশন শিখলাম, তাই না? অ্যাড থিম সাপোর্ট টাইটেল অ্যান্ড অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেইল, এই দুটার মাধ্যমে আমরা কি করলাম, আমরা আমাদের থিমে টাইটেলের সাপোর্ট দিলাম অ্যান্ড ফ্যাব আইকনের সাপোর্ট দিলাম, তার সাথে সাপোর্ট দিলাম পোস্ট থাম্বনেইলের মাধ্যমে। এই যে এই থাম্বনেইলটার সাপোর্ট দিয়ে দিলাম। এই যে এখানে যে ফিচার ইমেজ বা যেটাই বলেন, এই যে এখানে একটা ইমেজ পেয়ে যাবেন, কই গেল
যাই হোক, আমি যেটা দেখালাম ফিচার ইমেজ নাকি, সেটাই আসলে পোস্ট থাম্বনেইল। ফিচার ফিচার ইমেজ, এটা এমন এখানে চলে এসেছে, আবার এখানে এসেছে না, এটা ওই যায় আর কি। এই যে এটা আসলে পোস্ট থাম্বনেইল। হ্যাঁ, ওকে ওকে, এটা আমার এখানে থাক। তারপর তাহলে আমরা শিখলাম কি কি, আপনারা একটু করেন ক্লাসে যেন মনে থেকে যায়। হ্যাঁ, আমরা সাপোর্ট দিলাম দুইটা, টাইটেল অ্যান্ড থাম্বনেল। টাইটেল দিয়ে আমরা ফ্যাব আইকনের সাপোর্ট পেলাম, অ্যান্ড পোস্ট থাম্বনেল দিলে আমরা থাম্বনেলের সাপোর্ট পেয়ে গেলাম। তারপরে আমরা যদি আবার হেডারে চলে যাই, হেডারে আরও কিছু সাপোর্ট আছে, আমাদের ল্যাঙ্গুয়েজের সাপোর্ট আছে দেখবেন, ল্যাঙ্গুয়েজ, তারপরে ইএনসি টাইপ, আমাদের হেডার কই গেছে, header.php। এখানে দেখেন, এখানে যদি দেখেন, এটা আমি পরে দেখতেছি, গ্লোবাল পরে দেখতেছি। এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমি মাল্টিপুল ল্যাঙ্গুয়েজ এর সাপোর্ট দিয়ে দিলাম আমার থিমসে, ঠিক আছে। তারপর দেখেন এখানে কারসেট UTF-8 না কি জানি থাকে, সেটার সাপোর্ট আসলে যদি অন্য কোনো ইয়ে দেয়, সেটাও আমার সেটাও যেন আমার থিমে সাপোর্ট পায়, সেটার জন্য আমি কারসেটটাও আসলে ইয়ে করে দিলাম, ডাইনামিক করে দিলাম। ব্লগ ইনফো কারসেট দিলে আসলে এটা ডাইনামিক হয়ে যাবে, যেগুলো কারসেট দিলেই কাজ করবে। ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট আমি বললাম যে যেগুলো ল্যাঙ্গুয়েজে যেন কনভার্ট হতে পারে সেজন্য। তারপরে আরেকটা বিষয়, এখানে দেখেন WP হেড PHP লিখে WP হেড অ্যান্ড ফুটারে গেলে পাবেন footer.php। এখানে দেখেন নিচে, আরও নিচে, এই যে WP ফুটার, তাই না? এটা দিয়েছি কেন বলেন তো? এটা দিয়েছি এই কারণে যেন আমরা যদি লগ ইন থাকলে পারে, দেখেন এই যে এখানে আমি টাইমার এটা কেটে দিই, চোখটা করতেছে। দেখেন এই যে উপরের যে প্যানেলটা আছে, উপরের প্যানেলটা দিয়েছি, উপরের প্যানেলটা আনার জন্য আমি করেছি কোনটা, আমরা দিয়েছি WP হেড অ্যান্ড WP ফুটার। হেডারে এটা দিয়েছি কোথায় সেটা আপনি খেয়াল রাখবেন। আমরা হেড ট্যাগের উপরে দিয়েছি, এবং হেড ট্যাগ এর পরে শেষ হচ্ছে কিন্তু হেড ট্যাগ, ঠিক আছে, তেমনিভাবে এমনভাবে দিয়ে দিবেন। এবং বডি ট্যাগ শেষের আগে, দেখেন বডি ট্যাগ শেষের আগে আমরা WP ফুটার কল করে দিয়েছি দুটো ফাংশন। এই ফাংশন কল করার মাধ্যমে অনেকগুলো ফাইল যুক্ত হয়ে গেছে, এবং এই যে এই প্যানেলটা আমরা পেয়ে গেছি। ওকে, তো আমাদের WP হেড অ্যান্ড WP ফুটারের অপশনটা চলে গেল। এবং আমরা এখানে শিখলাম ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, তারপরে শিখলাম ব্লগ ইনফো, কারসেট, হেডার ফুটার, WP হেড অ্যান্ড WP ফুটার, দুটা অপশন আমরা শিখে গেলাম। 1 2 3 4 5 5টা ফাংশন এখানে শিখে গেলাম। এটা কিন্তু সব বিল্ট ইন ফাংশন। তারপরে হ্যাঁ, হ্যাঁ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, ওটার জন্য আরও একটু কাজ করা লাগবে। তবে এইটার সাপোর্ট দিলে মোটামুটি মাল্টিপল ল্যাঙ্গুয়েজেও আপনার থিমে সাপোর্ট পাবে। তো এখন থেকে আপনাদের 15 মিনিটের বিরতি। হ্যাঁ, মাথা খুব ব্যথা করতেছে আমার। আমরা দেন যে কাজটা করেছি, আমাদের function.php-তে আমাদের এই দেখেন, আমাদের যে সোর্স ফাইলগুলো ছিল জাভাস্ক্রিপ্ট অ্যান্ড CSS, এই ফাইলগুলোকে আমরা ডায়নামিক করে নিয়েছি। এখান থেকে যদি আমরা কোথাও হেডার ফুটার ইউজ নাও করি, তারপরেও আমার এই ফাইলগুলো অটোমেটিক্যালি এসে পেয়ে যাবে। আমাদের যে আছে কি বলে, অন্য যে ফাইলগুলো আছে, হেডার বলেন বা ফাংশন বাদে অন্য যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো পেয়ে যাবে। এবং দেখেন এখানে WP-enq স্টাইল যেগুলো CSS ফাইল আছে সেগুলোর জন্য স্টাইল, এবং সেগুলোর জন্য একটা নাম দিবেন, যে কোনো নাম, এবং নামগুলো সবগুলো মানে একটা ডিফারেন্স নাম হওয়া লাগবে। গেট স্টাইল সেট URI, এটা আসলে style.css যে ফাইলটা আছে সেটা। হ্যাঁ, বাকিগুলো আসলে এখানে আমরা ইকো করি না, কিন্তু এখানে ইকো করা লাগবে না। গেট টেমপ্লেট একটু URI দিয়ে আপনি যদি পাথগুলো ধরা দেন তাহলে পেয়ে যাবে, ঠিক আছে। সেম ওয়েতে আমরা jQuery পাইয়ে দিয়েছি, কিন্তু এই jQuery কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ডিরেক্টরি থেকে পেয়েছে। এখানে দেখেন আমরা এখানে সবগুলো লাস্টে jQuery দিয়ে দিয়েছি, কারণ যেন jQueryর আন্ডারে সবাই থাকে। হ্যাঁ, jQueryর আন্ডারে সবাই যেন থাকে, এই জন্য আসলে jQuery দিয়ে দিয়েছি। এবং এখানে একটা হুক ব্যবহার করেছি, অ্যাকশান হুক, সেটার নাম enq scripts, মানে শুধু স্টাইল অ্যান্ড CSS না, সবগুলো একসাথে যেন ব্যবহার করা যায়, ঠিক আছে। এবং তার সাথে একটা ফাংশন, এটা হচ্ছে সেই ফাংশন।
এটার কোনো কাজ নাই, এটা শুধুমাত্র আমাদের ওই ফাইলগুলো, এক্সটার্নাল ফাইল, যেমন আমি যদি যদি বলি সিএসএস, জেএসএস, যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর জন্য এটা আমরা ব্যবহার করেছি। তো তারপরে আমরা আসি রেজিস্টার ন্যাব ওয়াকার, সরি, আমরা নেভিগেশন মেনুতে আসি না। নেভিগেশন মেনু আমরা কয়টা বানাইতে পারবো, কিভাবে হবে, ঠিক আছে। আসলে নেভিগেশন মেনু বানানোর জন্য প্রথমে আমাদের ইয়ে করতে হবে, প্রথমে আমাদের রেজিস্টার করতে হবে, তাই না। রেজিস্টার ন্যাব মেনু, হ্যাঁ, ন্যাব মেনু যদি রেজিস্টার করেন, এটুকু যদি নাও দেন, তারপরেও আপনার এইখানে, এই যে এইখানে মেন অ্যাপিয়ারেন্স, এখানে মেনু অপশনটা চলে আসবে, ঠিক আছে। এবং অবশ্যই এখানে এই ইয়েটা, স্পেলিংটা ঠিক করে দিবেন, রেজিস্টার ন্যাব মেনু। এবং আরেকটা বিষয় মনে রাখবেন, এখানে ফাংশনস ডট পিএসপি, মানে একের অধিক ফাংশন প্লুরাল হিসেবে দেওয়া আছে, ফাংশনস ডট পিএসপি নামটাই দিবেন। ফাংশন দিলে কাজ করবে না, ফাংশন দিলে কাজ করবে না, ওকে। তো এখানে দেখেন, এখানে আমি 3টা মেনু বানিয়ে রেখেছি। এটা আসলে আমি লোকেশন ঠিক করে রেখেছি কোথায় কোনটা দিব, হ্যাঁ, এটা কি এবং এটা ভ্যালু, এটা আসলে এই নামগুলোই আসলে আমার ইসে দেখা যাবে। আমি যদি আবার দেখাই আপনাদেরকে, এখানে যদি অ্যাপিয়ারেন্স মেনুতে যাই, যদি এখানে দেখেন এই নামগুলো আসলে দেখা যাচ্ছে, ঠিক আছে। আরেকটা এটা ডিফল্ট একটা নাম থেকে যায়। তো আমরা মেনুটাও দেখলাম। এখন এই মেনুটা তো আমরা ক্রিয়েট করেছি, এটা আমরা ব্যবহার করবো কেমনে। এখন যদি আমার হেডারের, আমি তো দেখাচ্ছি যে কাজটা করেছি, আমরা যে টাইমার মাস্টার থিম ইয়ে করেছি না, সেটা দেখাচ্ছি, বুঝছেন, বুঝতে পারছেন। ইয়ে হিলি, হ্যাঁ, এই কাজগুলো থিম নিয়েই করতেছিলাম। এবং আমি থিমের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এইখানে, সেটা আমি বলতেছিলাম যে সেটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে, যদি কোনো সমস্যা থেকে থাকে। এবং সমস্যা না থাকলেও যেন আপনার ব্যাকআপ হিসেবে একটা ইয়ে পেয়ে যান। সেই ওহো, আসলে টাইমার মাস্টার আমি যেটা বানাইছি সেটা দিয়ে কাজ করতেছি, বুঝছেন। কেমন জানি, এই যে আমরা একসাথে করলাম না সেই কাজটা, এই যে এই কাজটা, সরি, এই যে এই কাজটা, বুঝছেন, এই কাজটা, হ্যাঁ, আমি এটা আবার রিভিউ দিচ্ছি, হ্যাঁ, তাছাড়া আর কিছুই না, ওকে, বুঝছেন লিয়াস। এখানে দেখেন, আমরা নেভিগেশন মেনুর কথা যেটা বলতেছিলাম, নেভিগেশন মেনুতে আমরা চলে যাই। এখানে দেখেন ডাব্লিউপি ন্যাভ মেনু, ঠিক আছে। মানে আমি এখানে একটা মেনু ব্যবহার করব। এবং এখানে থিম লোকেশন যেটা নাম দিবেন, দেখেন এখানে আমি আবার বুঝিয়ে দিই, ফাংশনস, এখানে থিম লোকেশন, এখানে এখান থেকে যে নামটা দিবেন সেই নামে যদি আপনি এখানে সিলেক্ট করে দেন, এই যে এখানে সিলেক্ট করে দেন, সেটাই চলে আসবে, হ্যাঁ। ওকে, আমাদের মেনু অপশনটা চলে গেল। এবং এটা আসলে মেনু ক্লাস, আমরা সিএসএসে ক্লাস ব্যবহার করেছি, সেটা ক্লাস ব্যবহার করার জন্য আমরা মেনু ক্লাস নামে সেটা ব্যবহার করতে পারবো। তো আমাদের মেনু অপশন চলে গেল। এখন আমাদের আসলো, যদি আমি সিরিয়াল বাই আসি, এখন যদি সিরিয়াল বাই আসি, আমি একটু দেখে নিই। সাপোজ আমার এটুকু চলে গেল। এখন যদি আমি এটুকু ধরি, এটুকু তো করতে হলে আমার সিএমপি টু কাস্টম ফিল্ড দিয়ে করেছিলাম, আমি এটুকু রিড্যাক্স ফ্রেমওয়ার্ক দিয়েও করতে পারতাম খুব সহজেই। তো আমি ব্যাকগ্রাউন্ডটা এনেছি তো রিড্যাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে, তাই না। তো ঠিক আছে, রিড্যাক্স যদি আপনি শিখেন তাহলে এই বাকিগুলা মোটামুটি কম ইউজ করলে হবে। আমি রিড্যাক্সটাই ইয়ে করতে চাই, রিড্যাক্সের যে ইয়েটা আছে সেটা আমি দেখাইতে চাই, হ্যাঁ। ওকে, আমরা যদি এখন রিড্যাক্স ফ্রেমওয়ার্কটা দেখি, রিড্যাক্স ফ্রেমওয়ার্ক শিখলে আমাদের সিএমপি টু কাস্টম ফিল্ড, ওটা কোন ব্যবহার করলে আসলে কাজ করতে পারবো আমরা, হ্যাঁ। তো রিড্যাক্সের জন্য আমরা যেটা করেছিলাম, রিড্যাক্সের জন্য যে কাজটা করেছিলাম সেটা আমরা ইয়ে করেছিলাম, রিড্যাক্স নামে সার্চ দিয়েছিলাম, আর এটি ইউএক্স, হ্যাঁ, রিড্যাক্স তো ভালো ঠেকতেছে না, কি সার্চ দিলাম, গিট হ্যাঁ, হ্যাঁ, দেখেন এই যে রিড্যাক্স স্ক্রিন দেওয়া হয়নি, স্ক্রিন তো দেওয়াই আছে।
স্ক্রিন দেওয়া আছে। এইখানে দেখেন রিল্যাক্স, রিল্যাক্স লিখে আমি আসলে সার্চ করি, রিল্যাক্স লিখে গিট হাইবের একটা চান তো এরকম একটা পেয়ে যাবেন, ডিরেক্টরি পেয়ে যাবেন আপনারা। এই দেখেন রিল্যাক্সের কী কী আছে। সিএমবি2 কাস্টম ফিল্ড আমি দেখাচ্ছি না, ওটা থাক, রিল্যাক্সটাই শিখেন, রিল্যাক্সটা ভালো করে শিখলে অনেক কাজে লাগবে, অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যাবে। দেখেন এখানে আমি download.zip করে রেখেছিলাম, আমি আবার ডাউনলোড করতেছি। সেভ খুলে রাখতে একটু কষ্ট হচ্ছে আজকে। ওকে, আমার মনে হয় এটা ডাউনলোড হয়ে গেছে। এটাকে আমি ডাউনলোড হয় না এখনো, খুবই ছোট একটা ফাইল এটার। কি আছে ও ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। কন্ট্রোল করা খুব কষ্ট। দেখেন এখানে এই যে এটা এখন ডাউনলোড হই নাই না, রিডাক্সটা এখনো ডাউনলোড হয় নাই। রিডাক্সটা তো আমি আগেও দেখিয়েছি, সেটা আবারও আমি দেখাতে চাচ্ছি, মানে বোঝানোর জন্য করতে চাচ্ছি। দেখি আমার ডাউনলোড কত দূর। এখানে ডাউনলোড, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। দেখেন এটাকে আমি কি করেছিলাম, এটাকে আনজিপ করে আমার সবগুলো ফাইল যদি রাখতেন তো রাখতে পারেন, তো কই গেল আমার এটা, এই যে এটা এখানে আসলে আমার আছে, এটাকে আমি আনজিপ করেছিলাম। আনজিপ করে আমার যে আছে আইএনসি নামে একটা বানিয়েছিলাম, মনে আছে? আইএনসি নামে একটা বানিয়েছিলাম। এখানে দেখেন আইএনসি, হ্যাঁ ইম্পর্টেন্ট যে ফাইলগুলো আছে সেখানে রাখার জন্য আসলে এখানে রেখেছিলাম। এখানে রিল্যাক্স রেখেছিলাম। রিল্যাক্স রাখার পরে দেখেন এখান থেকে এই যে স্যাম্পল থেকে বেয়ার বন্স কনফিগ ডট পিএসপি, না এটা নাই, স্যাম্পল কনফিগ ডট পিএসপি, ঠিক আছে। এটা কি স্যাম্পল কনফিগ ডট পিএসপি, এই ফাইলটা আসলে আমি বাইরে রেখেছিলাম। দেখেন এই যে আইএনসি এর বাইরে একটা ফাইল আছে স্যাম্পল কনফিগ ডট পিএসপি, হ্যাঁ। এটা দিলে রিডাক্সটা যখন ইনস্টল হয়ে যাবে সাকসেসফুলি, তখন যে এটা পেয়ে যাবেন আপনারা। সেটা হচ্ছে দেখেন এই যে এখানে থিম অপশন, এটা কেন আসলো সেটা আমি দেখাচ্ছি। এটা কোথা থেকে আসলো, থিম অপশন, তাই না? দেখেন আমি সিম্পল কনফিগ ডট পিএসপি এখানে যাই, এখানে এই দেখেন এখান থেকে আসলে এখানে যে নামটা দিবেন সেটাই আসলে আসবে। ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমে দেখবেন থিমকে এডিট করার জন্য এরকম একটা অপশন থেকে যায়, হ্যাঁ এরকম একটা অপশন দিয়ে দেয়। এই থিম অপশন আমরা দিয়ে দিয়েছি, এবং এখানে মনে হয় ছিল রিডাক্স না কি নাম ছিল, এই নামগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। তারপর আরেকটা কাজ করেছি, এখানে আমরা গ্লোবাল ভেরিয়েবলের কথা মনে আছে, গ্লোবালের কথা, গ্লোবাল ভেরিয়েবল কথা মনে আছে, যে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে তারপরে কাজ করতে হবে। এই দেখেন রিডাক্সে যখন আমি করবো থিম অপশন, এখানে যদি যাই ফ্রন্ট পেজে যদি যাই, না সাপোজ থিম অপশনে গেলাম, এই দেখেন এই গ্লোবাল ভেরিয়েবল, এই যে এটা গ্লোবাল ভেরিয়েবল ক্রিয়েট হয়ে গেছে। এবং এটা কোনটা হবে, এটা দেখেন এই যে ওপিটি নেম ভেরিয়েবল, অ্যান্ড এর সাথে যে নামটা দিবেন সেটা আসলে স্ট্রিং যে নামটা দিবেন সেটা গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আপনি ডিক্লেয়ার করে নিলেন, এটা আপনি ব্যবহার করবেন পরবর্তীতে। তারপরে নিচে যে কাজটা করেছিলাম, এগুলোই তো কোনো চেঞ্জই করি নাই। এই যে এইখান থেকে কোথায় গেল, এইখান থেকে, হ্যাঁ নাকি শুরু হয়েছিল, এই যে এখান থেকে আসলে কাজ শুরু করেছিলাম আমরা, এখান থেকে আমাদের মেন কাজ শুরু হয়েছিল। এখানে এইগুলো আসলে সবই ছিল, এইটুকু আসলে সবই ছিল, এইটুকু থাকলে আসলে হয়ে যাবে, এইটুকু থাকলেই আসলে সব কাজ করা যাবে, হ্যাঁ। দেখেন এখানে আমি যে নামটা দিয়েছিলাম টাইটেল ফ্রন্ট পেজ, তাই না? এই ফ্রন্ট পেজটা কোথায় আছে দেখেন, ফ্রন্ট পেজটা এই যে ফ্রন্ট পেজ, হ্যাঁ ফ্রন্ট পেজের ভিতরে আরও মনে অপশন আছে, তাই না? দেখেন ফ্রন্ট পেজের ভিতরে আরও অপশন আছে, লোগো সেকশন, বিডি সেকশন, লেটেস্ট ওয়ার্ক সেকশন, ফুটার সেকশন। আমি এই সেকশনগুলো কেন দেখলাম আমরা, শুনবেন? সিএমবি2 দিয়ে দেখালাম না এই জন্য, কারণ এটা রিল্যাক্স দিয়ে খুব সহজেই করা যাবে এবং খুব সুন্দরভাবেই করা যাবে, হ্যাঁ এই জন্য আসলে এটা আমি সিএমবি2 কাস্টম ফিল্ড দেখালাম না। দেখেন এখন এখানে আমি এটা বুঝিয়ে দিই, ফ্রন্ট পেজ, তারপর আইডিটা অবশ্যই ভিন্ন দিবেন, সবসময় ইউনিক একটা আইডি দিয়ে দিবেন। আইকন ইলুস্ট্রেশন আইকন থেকে যে আইকনটা দিবেন আসলে সেই আইকনটা এখানে আসবে। দেখেন এই যে আইকনের কথাটা আমি দেখিয়ে দিই, আইকন কোনটা এসেছে, এই যে এটা হোমের আইকন ইলুস্ট্রেশন
এই যে ইএল হোম, তাই না? হোম বাদে অন্য কোনো নামটা আসলে মনে নাই আমার, এগুলো শুধু দেখে দেখে আসলে করতে হবে। এটা আসলে আমাদের মেন থিম না, মেন ইয়ে না। তো তারপরে দেখেন এটা লোগো সেকশন। লোগো সেকশনে কী থাকে, একটা ইমেজ থাকে, তাই না? দেখেন লোগো সেকশন দিয়েছি আমি, টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন এবং আইডি। এই আইডিটা আসলে মেইন, আইডিটা আপনারা সবসময় ইউনিক দিবেন, হ্যাঁ। এবং লোগো সেকশনের ভিতর আপনি যদি চান লোগোর সেকশনে একটা টেক্সট ফিল্ডও রাখতে পারেন। লোগো সেকশনের ভিতর একটা টেক্সট ফিল্ড রাখতে পারেন। তারপরে আমি যে কাজটা করেছি, ফিল্ডস, এটুকু আসলে লেখা ছিল, এর ভিতরে অ্যারে, তাই না? এটুকু আসলে সবই ছিল, সম্পূর্ণই ছিল। এখানে আমি আইডিটা চেঞ্জ করে দিয়েছি, আমার ইচ্ছা মতো আইডি দিয়েছি। এই নাম ধরে আসলে আমি পরবর্তী থেকে চিনবো যে এটা কে। এটা সাপোজ ইব্রাহিম, এটা সাপোজ পাপ্পু, এটা সাপোজ আমাদের আর যারা আছে তারা, সাপোজ কি বলবো, জেরিন বলেন বা আর যারা আছেন আপনারা। তারপরে এগুলো তো আসলে কোনো ইয়ে না, এগুলো আপনি যে নাম দিবেন সেটাই আসবে। টাইটেল, হ্যাঁ টাইপ, এটা আসলে একটা মিডিয়া দিয়েছি এই কারণ এখানে আমি ইমেজ বা ফাইল, ইমেজ বা ফাইল আপলোড করব। ইমেজ বা ফাইল আপলোড করতে হলে অবশ্যই মিডিয়া দিবেন। আরেকটা আমি দেখিয়েছিলাম কি জানি, স্লাইডস নামে একটা দিয়েছিলাম, ওইটা আসলে একই রকম কাজ বারবার যদি করা লাগে সেক্ষেত্রে আপনি স্লাইডস দিতে পারেন। আর এখানে দেখেন ডিফল্ট একটা অপশন আছে, ডিফল্ট অপশনের ভিতর আমি একটা ইউআরএল দিয়ে দিয়েছিলাম। এটা ইউআরএলটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যখন এই ইউআরএলটা দিবেন, যদি কোনো ইমেজ আপনার আপলোড করা না থাকে, দেখেন আমি দেখিয়ে দিই, এই যে এখানে লোগো সেকশনে যদি আমি যাই, এখানে দেখেন এই ইমেজটা ডেভেলপমেন্ট কন্টেন্ট আপলোডস 2020 কোথা থেকে পেয়েছে, তাই না? যদি আমি এটাকে রিমুভ করে রিপ্লেস যদি করে দিই, লিভ পেজ, দেখেন এই ইমেজটা কিন্তু পাইছে। এটা কোথা থেকে এসেছে বলতে পারবেন? ইনস্পেক্ট যদি করি আমি, কি যে হচ্ছে আমার, আমি মাথা ব্যথা হচ্ছে, চোখেও সমস্যা হচ্ছে। এটা আসলে এখান থেকে আবার এসেছে, হ্যাঁ। আমি এটাকে কেটে দিয়ে যাচ্ছি। তো আমি এরকম থাক, আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এটা আসলে লিখেছি যেন যদি আমার কোনো ইমেজ আপলোড করা না থাকে তাহলে যেন এই ডিরেক্টরি থেকে ইমেজটা নেয়, হ্যাঁ। তো যথারীতি আমি এটা যেহেতু ক্রিয়েট করে ফেলেছি, এটার আমি ব্যবহারটাও দেখিয়ে দিই। একটা যদি ব্যবহার দেখিয়ে দিই তাহলে বাকিগুলো আপনারা অবশ্যই এমনিতে নর্মালি পেয়ে যাবেন। তো সেই ব্যবহারটা হচ্ছে, আমি এটা ব্যবহার করেছি হেডারে, তাই না? হেডারে দেখেন, হেডারে আমি বলেছিলাম গ্লোবাল, তাই না? দেখেন গ্লোবাল নামে একটা ভেরিয়েবল আমি বানিয়ে নিয়েছি, ঠিক আছে, সরি ডিক্লেয়ার করে নিয়েছি। গ্লোবাল নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কোনটা, এই নামটা আপনি ইচ্ছা মতো দিতে পারবেন না, এই নামটা অবশ্যই দিবেন, এই যে এই নামটা, হ্যাঁ। ওকে, তো তারপর এই নামে আসলে এখন আমি সবাইকে চিনব। এর ভিতর সবই থাকবে এই ফাইলে, সরি sample.config.php, এর ভিতর এই ভেরিয়েবল, এটার ভিতর কই গেল, এই যে আমার যে গ্লোবাল ছিল, এই যে এটা টাইমার মাস্টার, না যে নামটা দিয়েছি, এর ভিতর আসলে এখানে যে ফিল্ডগুলো আছে সবগুলো পাবো আমি ওর ভিতর থেকে। দেখেন এখানে যা যা সব পাবো আমি ওই ভেরিয়েবলের মাধ্যমে, হ্যাঁ। এখন সাপোজ এটা এটা যদি বুঝতে চান তাহলে সাপোজ কি বলবো, সাপোজ আপনি কোনো মন্ত্রী বা এমপির সাথে করতে চান, দেখা করতে চান, তাহলে যদি আপনি সাপোজ মন্ত্রীর এপিএসকে ধরেন, ঠিক আছে, সাপোজ ও মন্ত্রী এপিএসকে যদি ধরেন, বা কি বলবো, সাপোজ একে যদি আপনি প্রধানমন্ত্রী ধরেন, আমার এখানে যতগুলো ফিল্ড আছে, এখানে এখানে সাপোজ প্রধানমন্ত্রী ধরলেন, হ্যাঁ। সাপোজ প্রধানমন্ত্রীর সাথে তো আরও অনেক মন্ত্রী থাকে, সাপোজ অর্থমন্ত্রী, তারপরে শিল্পমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, যারাই আছে, হ্যাঁ। এদেরকে যদি আপনি এক্সেস করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রধানমন্ত্রী, হচ্ছে প্রধানমন্ত্রী, এর ভিতর দিয়ে দিতে হবে। একে এক্সেস করে নিয়ে একে যদি আপনি এক্সেস করতে পারেন তাহলে আপনি প্রধানমন্ত্রীর কাছে, আপনি সাপোজ ইসির কাছে যাইতে পারবেন, স্বাস্থ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রীর কাছে, যেটা ধরেন সেটাই আসলে চাইতে পারেন। এখানে মন্ত্রী মানে আমি বলতে চেয়েছি এই ফিল্ডগুলো, হ্যাঁ, এই ফিল্ডের ভ্যালুগুলো আপনি সহজেই পেতে পারবেন। তো আমি দেখি, আমি হেডারে যদি চলে যাই, হেডার, এই যে আমার হেডারটা, হেডারের ভিতর আমি এই যে আমার এখানে যে ইমেজটা ছিল, লোগো ইমেজ, তাই না?
নেভার ব্র্যান্ড, হ্যাঁ এটাই লোগো ইমেজ। দেখেন এখানে টাইমার মাস্টার, এটা কিন্তু আমি ডিক্লেয়ার করে নিয়েছি প্রথমে আগে গ্লোবালে, তাই না? গ্লোবালে ডিক্লেয়ার করেছি। এবং এটা কি আপনারা এটা বলবেন, এই যে এখানে এটা লিখেছে, এটা কি, কি এই নামটা কোথা থেকে আসলো, এটা আপনারা বলবেন তো, বলেন তো। এই নামটা আমি কোথা থেকে বললাম? আমি আন্দাজে দিয়েছি, আমার ইচ্ছা মতো নাম এটা দিয়েছি? বলেন যে কেউ। কই কি হলো, সবাই চুপ কেন? এই নামটা আমি কোথা থেকে পেলাম? এই যে টাইমার মাস্টার, আমি গ্লোবাল যে ভেরিয়েবলটা নিয়ে আসলাম এখান থেকে লোগো ইমেজ, লোগো ইমেজ এই নামটা আমি কোথায় পেলাম? আপনারা এটা বলেন, কই বলেন, কেউ কি নাই? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, না সিফাত আব্দুল্লাহ, এটা গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই থেকে না। এটা আসলে আর কেউ, আর কেউ, আর কেউ বলবেন? আর কেউ বলবেন? ওকে, আপনারা মনে হয় বুঝতে পারেন নাই, এটা এই লোগো ইমেজটা এসেছে। এ দেখেন আমি এখানে ইমেজ আনবো কোথা থেকে? আমার এর ভিতর থেকে রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে আসলে আনবো এই ইমেজটা, ঠিক আছে? তো অবশ্যই আমাকে রিডাক্স ফ্রেমওয়ার্কে যেতে হবে। রিডাক্স ফ্রেমওয়ার্কে কাজ করেছি আমি স্যাম্পল কনফিগ ডট পিএসপি। তো এখানে যদি আপনি দেখেন আমি যে লোগোর কাজ করেছিলাম, এই দেখেন এইখানে দেখেন লোগো ইমেজ আইডি, তাই না? এখানে আসলে সেই আইডিটাই আমি ধরেছি। টাইমার মাস্টার আমি বলেছিলাম যে এটা হচ্ছে প্রধানমন্ত্রী, ওই যে টাইমার মাস্টার বেরিয়ে বলে যে এটা এই যে এটা এটা হচ্ছে প্রধানমন্ত্রী, তাই না? সাপোজ আপনি প্রধানমন্ত্রীর এক্সেস যদি পেয়ে যান তাহলে তাহলে আপনি এইগুলার এক্সেস অবশ্যই নিতে পারবেন, তাই না? দেখেন সেই কাজটাই করেছি আমি। টাইমার মাস্টার ভেরিয়েবল তো যখন পেয়ে গিয়েছি তখন আমি সাপোজ এটাকে যদি, এটা অর্থমন্ত্রী আমাদের, এই অর্থমন্ত্রীকে সাপোজ আমি ধরে নিয়েছি, ঠিক আছে? তো অর্থমন্ত্রীকে ধরে নিয়েছি, ঠিক আছে। সাপোজ অর্থমন্ত্রী তো আমাদের সবসময় চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতেই থাকে, চেঞ্জ হতেই থাকে। সাপোজ 2-1 বছর পর পরই চেঞ্জ হয়। তাই এখন চেঞ্জ হতে হতে সাপোজ হচ্ছেই সেটা কোনো সমস্যা না। তো সাপোজ হতেই থাকতে তার মধ্য থেকে যদি কোনো অর্থমন্ত্রী, কোনো সময় একটা সাপোজ অর্থমন্ত্রী নাই, তাহলে কে দায়িত্ব পালন করবে? কোনো সময় কোনো মন্ত্রী নাই, তাহলে দায়িত্ব পালন করবে আমার এই মন্ত্রী, এখানে যে মন্ত্রী আছে সেই মন্ত্রী, ঠিক আছে? এই মন্ত্রীকে আমি ফিক্সড করে দিয়েছি ইমেজের ভিতর লোগো ডট পিএনজি। এটা সাপোজ যদি একটা মন্ত্রী ধরেন, এই মন্ত্রী সবসময় যদি কারোর অবর্তমানে, যে কারো অবর্তমানে, বা একে যদি আপনি সচিব ধরেন, সচিব তো আসলে খুব কম চেঞ্জ হয় ইয়ে থেকে, আপনার মিনিস্ট্রি থেকে। তারপরে এ হচ্ছে সচিব, একে যদি সচিব ধরেন, তারপর অর্থমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে, তারপর একটা ইমেজ চেঞ্জ হয়ে গেছে, ওখানে কেউ এখনও যুক্ত হয় নাই, মানে আমার এই লোগোতে একটা এই লোগো সাপোজ এখানে নাই, হ্যাঁ? এটা যদি আমি মন্ত্রী ধরেছি, এটা সাপোজ এখানে নাই, ঠিক আছে? তো এটা নাই যেহেতু, তো এখানে অন্য যে কোনো একজন তো বসে থাকবে, যে কোনো একজন তো এই দায়িত্ব পালন করবে, সে হচ্ছে সাপোজ সচিব। এটা হচ্ছে সেই সচিব, এই সচিবকে আমি পাইয়ে দিয়েছি এই যে এখানে আরেকটা ইয়ে দিয়ে, আরেকটা অ্যারে দিয়ে, এখানে ইউআরএল দিয়ে, যেখানে দেখেন যে কিটা আছে এই কিটা পাইয়ে দিয়েছি, তাই না? বুঝতে পারছেন? আপনারা একটু কথা বলেন, আজকে আসলে আমি আসলে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। আসলে ভিডিও দেখে ঠিক করবেন এটা আমি চাচ্ছি না আজকে, তাহলে রিভিউ ক্লাস করে লাভ কি? হ্যাঁ, বলেন তো। আচ্ছা ঠিক আছে, এইটা বুঝলেন, আলহামদুলিল্লাহ, যতটুকু বুঝলেন। আপনারা তো বুঝেছেন যে এই ফাইল থেকে যে কোনো কিছু এক্সেস করতে হলে আমাকে অবশ্যই আমার গ্লোবাল ভেরিয়েবল লাগবে, এটা তো বুঝেছেন, তাই না? এই ফাইল থেকে কাউকে অ্যাক্সেস করতে হলে আমাকে গ্লোবাল ভেরিয়েবল লাগবে। তো আমি দেখেন এটা একটু বুঝে নেন, এটা যে বিজি স্লাইডার নামে একটা ইয়ে আছে, এই বিজি স্লাইডারটা কি বলেন তো? বিজি স্লাইডারটা হচ্ছে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা আছে সেই ইমেজটা। তো এখন আপনারা কিন্তু এই ইমেজটা চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে কাস্টমাইজ যদি যান, আমি আপনাদেরকে ডাইনামিক করে দেখিয়েছি। এটা ছিল ফ্রন্ট পেজের ভিতর এই যে বিজি স্লাইডার, হ্যাঁ, সরি, এটা 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 কেন
এটা তো থাকার কথা না, এটা আমি কোনটা দেখতেছি? রিমুভ করে দিই আমি। হ্যাঁ, রিমুভ করে দিই, কিন্তু এটা ওই ইমেজটা পাইছে কেন? এটা পাওয়ার কথা তো। হ্যাঁ, এসেছে। হ্যাঁ, ওকে ওকে। তো এই গাছটা তো সুন্দরভাবে আমি ক্লিক 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 করে 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 তারপরে নিয়ে চলে আসলাম, তাই না? খুব সুন্দরভাবে এখানে ক্লিক করলাম, আপলোড করলাম, কত মজা পাইলাম, তাই না? মোটামুটি ভালোই মজা পাইলাম যে ক্লিক করলাম, আপডেট করলাম, এখানে আপনি নিজের ছবি দিয়ে দিতে পারবেন, কত একটা ভালো সুন্দর জিনিস। তো ওই সুন্দর জিনিসটা কীভাবে আসলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তারপর এটা এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই না? তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা যেটা হয়েছিল এটা কিন্তু একটা সিএসএসে ছিল। আমি আবার দেখিয়ে দিই। এটা আমাদের এই যে আমি আসলে সেটা মনে হয় ডিলিট করি না, এর স্টাইল ডট সিএসএস এখানে আমি মনে হয় কমেন্ট করে রেখেছিলাম, আছে কিনা আল্লাহ জানে। কই গেল? এই যে হিরো এরিয়া, ঠিক আছে, হিরো এরিয়ায় এখানে দেখেন এই ইমেজটার দেখেন, চিনেন কিনা? স্লাইডার ডট জেপিজি, এটা চিনেন কিনা? চিনেন এই ইমেজটাকে? এই ইমেজটা চিনেন না, তাই না? দেখেন আমি দেখাই, ইমেজটাও দেখিয়ে দিই। এই যে স্লাইডার ডট জেপিজি, এই যে এটা এটা আমি কমেন্ট করে রেখেছি, কিন্তু এটা কিন্তু এই ইমেজকে আমি কমেন্ট করে রেখেছি যেন ওখান থেকে না পাই। আমি চাই এই যে এই ইমেজটা বিডি স্লাইডার, আমি নিচের ওই যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা স্লাইডার নাম দিয়েছি। এখানে আসলে যা নাম দিবেন এই আইডিটাও চেঞ্জ করে দিবেন, সামল দিবেন, এবং এই আইডিটা দেখেন এই ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, তারপরে টাইপ অবশ্যই মিডিয়া দিবেন, কারণ আমি ফাইল আপলোড করতে চাচ্ছি, ইমেজ আপলোড করতে চাচ্ছি, তাই না? তারপর দেখেন ইউআরএল ট্রু যদি দেন তাহলে এটা হবে কি, আপনার যে লোকেশন আছে সেই লোকেশনটা দেখাবে। এখানে ইউআরএল কি ট্রু দিয়ে আসলো না? হ্যাঁ, দুটাই ট্রু দিয়ে আছে। এটা যে লোকেশন আছে, যে লোকেশন থেকে আপনার ইমেজটা পাচ্ছে সেটা দেখাবে। হ্যাঁ, তো এখানে বাকি সবটুকুই সেম আছে। এখানে দেখেন, এখানেও একটু লক্ষ্য করেন, দেখেন তো মিলে কিনা। এখানে যা আছে এখানেও তাই আছে, কিন্তু নামগুলো এই আইডিয়ার নামগুলো আলাদা আছে, তাই না? তো এখন দেখেন এইটা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ কই গেল আমাদের, ছিল। হ্যাঁ, এখানে এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল আমাদের, তাই না? হিরো এরিয়ায় একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল। তো এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি কমেন্ট করে রেখেছি। তো কমেন্ট করে রেখেছি যেহেতু আমার সিএসএস দিয়েই দেওয়া লাগবে, সেহেতু আমি ইনলাইন সিএসএস ব্যবহার করতে পারি। ইনলাইন সিএসএস ব্যবহার করেছি আমার। দেখেন আমি যদি ফ্রন্ট পেজের কনসেপ্ট আপনাদের দেখিয়েছিলাম। ফ্রন্ট পেজ দেখেন, এখানে হিরো এরিয়া নামে অপশনটা যেটা আছে এই যে এখানে, তাই না? এখানে এই আইডি ধরে আসলে ইয়েটা ব্যবহার করেছিল। দেখেন এটা হিরো এরিয়া আইডি। যদি আপনি স্টাইলটা দেখেন, হয়ে গেল স্টাইল ডট সিএসএস, এটা যদি দেখেন, এটা দেখেন হিরো এরিয়া আইডি, তার মানে আমাকে ওইখানেই ইনলাইন স্টাইল লিখতে হবে। কই গেল আমার হেডার নয়, আমার ফ্রন্ট পেজ কই গেল? এই যে ফ্রন্ট পেজ, ওকে। এখানে দেখেন এই যে হিরো এরিয়া, তার মানে আমার এখানে ইনলাইন স্টাইল লিখতে হবে। ইনলাইন স্টাইল লেখার জন্য এখানে স্টাইলের পর আসলে স্ট্রিংয়ের ভিতর স্টাইলগুলো লিখবো আমরা, এবং স্টাইলটা ডাইনামিক করে দিব। স্টাইলটা ডাইনামিকই করে দিয়েছি, আসলে এটা একটা স্টাইলই, কিন্তু ইমেজ ইনসার্ট করা একটা স্টাইল। দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েছি, এবং এর ইউআরএল কী হবে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এবং ইউআরএলটা আপনাদের বোঝার কথা, যদি আগেরটা বুঝে থাকেন, ইকো করেছি টাইমার মাস্টার, আমাদের যে গ্লোবাল ভেরিয়েবল। এবং ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা কি, এখন এটা আপনাদেরকে বলতে হবে। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা এর নামটা কোথা থেকে পাইছি বলেন? কি বুঝতেছেন না? কি বুঝতেছেন না ইব্রাহিম না কি জানে কি লিখেছে? ও অ্যারে সিস্টেম বুঝতেছেন না? এতক্ষণ পর একটা কথা বলছেন ভাই। এই যে অ্যারে এইভাবে লেখা, কি অ্যান্ড ভ্যালু দিয়ে অ্যারে আমি দেখালাম যে এটা কি, এরে ভ্যালু, এটা কি, এরে ভ্যালু, এটা কই অ্যারে? অ্যারে জাভাস্ক্রিপ্টে তো এইভাবে লেখা যায়।
কনস্টেবল কি, আমি আসলে অন্য ল্যাঙ্গুয়েজ তো এটা পারি না। জাভা স্ক্রিপ্টে তো এভাবে এভাবে দিয়ে অ্যারে দিতে পারেন। এই থার্ড ব্র্যাকেট দিয়ে অ্যারে ব্যবহার করেন না আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে? এই যে এটা কি, এটা ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, এবং এই কি, এই কি একটা অ্যারে হতে পারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমি দেখিয়েছিলাম না, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, যে অ্যারের ভিতর আরও অ্যারে থাকতে পারে, দেখাই নাই? দেখেন এটা একটা অ্যারে, ঠিক আছে, অ্যারে, যে এটা একটা কি, ঠিক আছে, কির ভিতরে একটা অ্যারে থাকতে পারে, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, বুঝছেন? এটা একটা কি, কি একটা অ্যারে হতে পারে, মানে সাপোজ একটা, কি বলবো, এটা এটা একটা কি, তাই না? কি এর ভ্যালু, কি এর ভ্যালু আরও একটা অ্যারে হতে পারে, কোনো সমস্যা হবে না। এবং তার ভিতর আরও অ্যারে থাকতেই পারে, যদি আপনি অ্যারের ভ্যালু দেন কোনো সমস্যা নাই, বুঝছেন? পাইথনে অ্যারে কেমনে লেখে বলেন তো? পাইথনে অ্যারে কেমনে লেখে বলেন? আমি তো জানি না অ্যারে কেমনে লেখে পাইথন। ইব্রাহিম বলেন তো পাইথনে অ্যারে কেমনে লেখে? কেমনে? এটাও তো খুব সহজ, এটাও তো খুব সহজ। এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, এর ভিতর যা দিলেন তাই অ্যারে, এই যে অ্যারে, এটা অ্যারে, এটা অ্যারে সিনটেক্স দিলাম আমি, এর ভিতর দিলাম কি, সাপোজ টাইটেল, এটা স্ট্রিং দিলাম, এর ভিতর যেটা দিলাম এটা ভ্যালু, ওকে, এটা হচ্ছে কি, কি এটা হচ্ছে ভ্যালু, ওকে। সাপোজ এটা হচ্ছে কি একটা ভ্যালু আমি দিলাম, ঠিক আছে। সাপোজ আরেকটা আছে, সাপোজ আমার একটা ইয়ে আছে আইডি, হ্যাঁ, আইডি একটা কি, এর ভ্যালু হতে পারে একটা অ্যারে, এর ভ্যালু একটা অ্যারে হতে পারে, বুঝছেন আমার কথা? সরি, এটা দিতে হবে, আইডি একটা কি, হ্যাঁ, আইডি একটা কি, এর ভ্যালু একটা অ্যারে হতে পারে, আমার কথা বুঝেছেন ইব্রাহিম? এই পুরোটা একটা অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে থাকতে পারে না? এই যে আমি দিলাম, এই যে কি, এটা এটা সাপোজ একটা অ্যারের ভ্যালু, কিন্তু এটা কি, এটা ভ্যালু, সাপোজ আমি যদি দিই নেম, নেম, নেমের এখানে সাপোজ দিলাম ইব্রাহিম, ঠিক আছে, ইব্রাহিম দিলাম, সাপোজ ইব্রাহিমের হবি দিলাম, হবি, ঠিক আছে, হবি ইব্রাহিমের কি একটা আছে? ইব্রাহিমের কি একটা হবি আছে বলেন তো? বলেন কি কি হবি আছে আপনার, বলেন, হ্যাঁ বলেন। তা আমি, হ্যাঁ, হ্যাং আউট না, গেমিং নাই, নাম্বার 3, দেখেন তো, এটা হচ্ছে ইব্রাহিম, ইব্রাহিমের হবি, তাই না? হবি সাপোজ গার্ডেনিং, দেখেন ইব্রাহিম, দেখতে পান? হ্যালো, হ্যালো, নেট গেল নাকি? কথা বলেন না কেন? ইব্রাহিম গেল কই কথা বলতে বলতে? ও, সে লিখতেছে এই অ্যারে, এটাও অ্যারে, অ্যারে সিনট্যাক্স তো এটাই, পাগল ছেলে, এটা তো আসলে মানে কি সিম্পল, একেবারে সিম্পল একটা। ইব্রাহিম আপনি যে এটা লিখছিলেন,
আমাদের চ্যাট বক্সে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে 2 3 4 5 6, এটা এটা এভাবে কি পাইথনে অ্যারে ডিক্লেয়ার করে ইব্রাহিম? তো এটাও তো আমি সেম কাজ করলাম, এই যে ওটা তো আপনি সিম্পল অ্যারে লিখলেন, এটা এখানেও কি আছে রে ভাই, এখানেও কি আছে? এই যে আপনি আহ, কই কই গেল সে আমার এটা, এখানে কি আছে? এখানে 1 নম্বরের কি হচ্ছে 0, হ্যাঁ, দুইয়ের পজিশন হচ্ছে 0, মানে দুইয়ের কি 0, 3-এর কি 1, ওইগুলাই আসলে ভাই ইয়ে করতে হবে। কিন্তু আপনি এটা ডিক্লেয়ার করে দিচ্ছেন, এটা ডিক্লেয়ার করতেছেন না। নেমটা ডিক্লেয়ার করে দিলে সেটা হচ্ছে কি ভ্যালু পেয়ার হয়ে যায়। হ্যাঁ, পজিশন নাম্বার আছে, কিন্তু আপনি ওটাকে যদি সিম্পলি ধরেন, এটাতেই আচ্ছা। আপনি আপনি মনে হয় শুধু সিম্পল ইয়েগুলো দেখছেন, এই যে এটাও তেয়ারে। আমি যদি এটা এটা লিখি, আপনি যা লিখলেন পিএসপিতে ওভাবে লেখা যায় 1 2 3 4, হ্যাঁ, এটাও তেয়ারে, এটাও তেয়ারে, হ্যাঁ। হ্যাশ টেবিল আমি বুঝি না, হ্যাশ টেবিল কি? আমি জানি না কি বলতেছেন আপনি। আমি আসলে বুঝতেছি না আপনার কথা আসলে। এটা ও, এটা তো সেটাই, আপনি যেভাবে হোক বুঝেন ভাই। হ্যাঁ, হ্যাশ টেবিল কিসের? পিএইচপিতে হ্যাশ টেবিল আছে? আমি জানি না তো। পিএইচপিতে কি হ্যাশ টেবিল আছে? হ্যাশ টেবিল সম্পর্কে আসলে আমার ধারণা নাই, বুঝছেন। কিন্তু এটা অ্যারে, আপনি আপনি পাইথনে জানা যেখানেই যান, বুঝছেন, আপনি একটু ডিপলি গেলেই এই অ্যারেগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। ওই তো, ওইগুলো আপনি পেয়ে যাবেন এভাবে, এভাবে অ্যারে ইয়ে করা পেয়ে যাবেন। এটা আসলে অ্যারে, বুঝছেন। থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, এখানে যদি আমি অ্যারে দিতাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি অ্যারে দিতাম, ARRAY অ্যারে দিয়ে এভাবে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে এটা, বুঝছেন। এই যে অ্যারে লিখলাম না, এটা তো আসলে আপনি অ্যারে বুঝতেছেন, কিন্তু ভিতরের ভ্যালু কেমন দিচ্ছি এটা বুঝতেছেন না, না। একটু এটা তো আমি আমার কাছে ক্লিন, তবে এটা অ্যারে, ঠিক আছে, অ্যারে দেখতেছেন না, অ্যারে লিখতেছি আমি। এইভাবেই তো আমি অ্যারে লিখছি কতবার। আমি আপনার পিএসপিতেও, বেসিক পিএসপি যখন করলাম তখন এইভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারে এইভাবে লিখে দেখালাম যে এটা এটা কি একটা ভ্যালু, তারপর ফর ইস দিয়ে কি ভ্যালু দিয়ে তারপরে আমি সেই ভ্যালুগুলো এনে আপনাদেরকে দেখালাম। সেটা একটু মনে করেন তো। দেখেন, এই যে সাপোজ ইব্রাহিমের ভ্যালুগুলো তো এভাবে রাখতে পারি, তাই না? ওকে, আপনি হ্যাশ টেবিল মনে করেন আর যাই মনে করেন, যেটা মনে করেন একটু বুঝেন, হ্যাঁ। তবে আমি হ্যাশ টেবিল আমার কাছে ক্লিয়ার না, এর আমি কেটে দিচ্ছি। তো ঠিক আছে, আমি দেখবেন, আপনি বললেন, আমার কাছে আসলে বিষয়টা ক্লিয়ার না, হ্যাঁ। তারপর দেখেন, এখানে আমি যে বিষয়টা নিয়ে এখানে চলে আসলো সেটা হচ্ছে এই যে আমার ফ্রন্ট পেজ, তাই না? ফ্রন্ট পেজ হচ্ছে এই যে এখানে এই নামটা কোথা থেকে দিলাম, তাই না? ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটার জন্য আসলে ইব্রাহিম এই কথাগুলো বললো যে বুঝতেছি না। এটা এসেছে আসলে এখানে আইডি থেকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথায় আছে? এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে, আইডি কই, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে আসলে এটা এসেছে, ঠিক আছে। আর বাকি ইউআরএল আরেকটা, এটা এটা দেখেন অ্যারের ভিতর দিয়ে যদি দিয়েছি, এটা অ্যারের ভিতর দিয়ে এই কিটা পাস করে দিলে এর ভ্যালুটা পাওয়া যাবে। দেখেন, সেটা আমি করেছি। ওকে, বাকি কাজগুলো তো খুবই সহজ। দেখেন, আপনি সাপোজ একটা করবেন, ট্যামা মাস্টার লেটেস্ট ওয়ার্ক টাইটেল, তাই না? এটা একেবারে সিম্পল খুবই সিম্পল। এটা টেক্সট ফিল্ডের ভ্যালু কীভাবে আনবেন? টেক্সট ফিল্ডের ভ্যালু আনবেন, আমাদের গ্লোবাল ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে দিবেন, এবং লেটেস্ট ওয়ার্ক টাইটেল, এটা হচ্ছে ওই যে টেক্সট ফিল্ডের আইডি লেটেস্ট ওয়ার্ক টাইটেল। আমি আবার দেখিয়ে দিই, এই যে এখানে দেখেন
লেটেস্ট ওয়ার্ক টাইটেল কই গেল, লেটেস্ট ওয়ার্ক এইটা, হ্যাঁ খুবই সিম্পল, এটা আসলে খুব বেশি কমপ্লেক্স না। ওকে, এবং এর ভিতর সাপোজ এই যে লেটেস্ট ওয়ার্ক সাব সেকশন, এই সেকশনের ভিতর সাপোজ এটা থাকতে পারে টাইটেল, এটা থাকতে পারে সাব টাইটেল, এর সাথে ডিসক্রিপশনও থাকতে পারে। এই জন্য এর ভিতরে আসলে এই অ্যারেগুলো ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। বাকি কাজ সেম, আমি আপনাদেরকে এই যে এখানকার এই কাজ শুরু করে দেখাইছিলাম না, এটা হচ্ছে সরি এখানে বের হয়ে যায় আমি, এই যে এখানে ব্লগ না ব্লগ হ্যাঁ ব্লগ না অ্যাবাউটে, ব্লগে কি আসলো এটা, এই ইমেজ চলে আসলো কোথা থেকে, এই ইমেজ দিছি না, এই ইমেজটা দিছি, ইমেজ দিছি বলে আসলে ইমেজে চলে আসছে তাই না, এটা কি ক্লিক করলে কই যাবে, এটা ইমেজ দিছি বলে চলে আসছে। যাই হোক, আমি এই যে অ্যাবাউট না কোন সেকশনটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে এখানে, হ্যাঁ এই ইমেজটা আনলাম, এনে বলেছিলাম যে এইটুকু আপনারা ডাইনামিক করেন। এগুলো খুবই সিম্পল, আমি যেটা দেখালাম এই যে এগুলো আসলে করা খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল এগুলো করা, এই যে এই কাজগুলো করা খুব সিম্পল কাজ। একটা একটা এই যে এটা এটা যদি করতে পারেন, দেখেন এই যে এটা তারপর লেটেস্ট ওয়ার্ক একটা সেকশন, ঠিক আছে, এই সেকশনটুকু এখানে শেষ, এখানে দুটা ইয়ে আছে, একটা আছে টেক্সট আছে, একটা টেক্সট এরিয়া আছে, হ্যাঁ সাপোজ এই আপনি এই সেকশনটা যদি করতে পারেন, এই সেকশন সাপোজ অ্যাবাউটের যে ডিসক্রিপশন আছে এখানে, এটা দিলেন টাইটেল অ্যান্ড এটা দিলেন ডিসক্রিপশন বা সাব টাইটেল, এবং এখানে ওই ভিতরে ওটা ডিফল্ট রেখে দিলেন, ডিফল্ট এখানে দেখেন ডিফল্ট মনে কিছু রাখা আছে, ডিফল্ট লেটেস্ট ওয়ার্ক, দেখছেন যদি কোনো কিছু না দেয় তো ডিফল্ট এটা দেখাবে। এটা তো খুব সিম্পল আসলে, ইমেজটা আনা একটু ঝামেলা, ইমেজটা আনা তো আমি দেখিয়েই দিলাম, তাছাড়া তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো তারপরে এই যে এই গতকাল দেখিয়েছি এই ইয়েগুলা আপনার ব্লক না কি না আমি ভুলে যাই, আপনার এই যে উইজেটগুলো, হ্যাঁ উইজেটগুলো কীভাবে আনা যায় এবং উইজেট ক্রিয়েট করা সেটাও করেছি আমরা। এই যে দেখেন উইজেট, দেখেন উইজেট আনতে হলে আপনার এই যে আমরা সবই আসলে ফাংশানে লিখবো, হ্যাঁ তো ফাংশানে কাস্টম উইজেট ডট পিএইচপি, হ্যাঁ এটা দেখেন, এটা আসলে উইজেট করতে হলে রেজিস্টার করে নিতে হবে, প্রথমে রেজিস্টার করে নেবেন, রেজিস্টার সাইড বার রেজিস্টার করলে আসলে উইজেটের অপশনটা চলে আসবে, এবং এখানে অ্যাড অ্যাকশন একটা হুক ব্যবহার করবেন, এটা হুকের নাম হচ্ছে উইজেট ইনিশিয়ালাইজ করে দেবেন, আইএনআইটি হচ্ছে ইনিশিয়ালাইজের সংক্ষিপ্ত রূপ, অ্যান্ড এটা হচ্ছে ফাংশন, এই যে ফাংশনটা বানাইছি টাইমার মাস্টার সাইড বার, সেটা হচ্ছে এই যে এটা, এবং প্রত্যেকটা জন্য আলাদা আলাদা আমি বানিয়ে নিয়েছি তাই না, হ্যাঁ এটা গতকাল করেছিলাম এটা। আসলে এই জন্য আমি চাইছি যদি আপনারা আগে একটু কাজ করতেন, আমি একটু ধারণা দিলে আসলে আপনি বুঝে যাইতেন যে এটা কেন আসলো, হ্যাঁ এটা দেখেন নেম দিছি, ফুটার দিছি, ব্লা দিছি, রেজিস্টার সাইড বার, এবং এই সাইড বারটা আমি রেজিস্টার করেছি, তারপরে ব্যবহার করেছি কোথায়, আমার ফুটারে, কই গেল আমার ফুটার, এই যে ফুটার, দেখেন ফুটারে কই লিখেছিলাম, ফুটারে লিখি নাই, ফুটারে তো লিখার, এই দেখেন আমি একটা বানিয়েছিলাম না, রো বানিয়েছিলাম, তারপর কলাম বানিয়েছিলাম, বানিয়ে তারপর এই যে ডাইনামিক সাইড বার দিয়ে আমি আইডিটা পাস করে দিয়েছি। দেখেন আবারও সেই আইডিটা আপনারা খুব দিবেন, কোনো সময় এক আইডি দিবেন না, ইউনিক আইডি দিবেন। দেখেন ডাইনামিক সাইড বার ফুটার 1 কই গেল আমাদের ইয়েটা, ডাইনামিক সাইড বার অ্যান্ড ফুটার 1 এটা তাই না, কই আমাদের সেটা কই, কাস্টম উইজেট এটা, এই দেখেন আইডি কই, এই যে ফুটার 1, আইডিতে স্পেস দিবেন না, আন্ডারস্কোর ব্যবহার করবেন, স্পেস দিবেন, ঠিক আছে। ডাইনামিক সাইড বার দিয়ে ফুটার 1 লিখেছি, এবং আমি আরেকটা ইফ কন্ডিশন দিয়েছিলাম, কই গেল আমার ফুটার, এই যে ফুটার, দেখেন ইফ কন্ডিশন দিয়েছিলাম ইজ অ্যাক্টিভ সাইড বার, যদি আমার সাইড বার অ্যাক্টিভ থাকে, মানে সাইড বারে কোনো ভ্যালু থাকে, মানে কোন সাইড বার ভ্যালু থাকে, ফুটার 1, এটার জন্য এই কন্ডিশনটা চেক করে দিয়েছিলাম। ওকে, আর একটা প্রশ্ন আপনারা করলেন না যে এটা তো আসলে আপনি বললেন যে ভাইয়া ফাংশানে লিখবেন, এইটা ফাংশানে লিখবেন, কিন্তু ফাংশন ডট পিএসপিতে আমি লিখি নাই, ফাংশন ডট পিএসপিতে এই কারণেই লিখি নাই কারণ ফাংশন ডট পিএসপিতে অনেক ফাইল হয়ে গেছে। আমি দেখেন ফাংশন ডট পিএসপি যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এই ফাইলগুলো ফাংশন ডট পিএসপিতে এই ফাইলগুলো আছে তাই না,
তো আমি আগেও করেছিলাম, দেখেন এটা এটা বাদ দেন, এটা যদি পরে পরে দেখেন, এটা আগেও দেখেন অনেকগুলো ফাইল এখানে আমি রিকোয়ার করেছিলাম, অনেকগুলো ফাইল অনেক অন্য জায়গা আছে, কিন্তু আমি এখানে নিয়ে কাজ করেছি, তাই না? এখানে নিয়ে কাজ করেছি, দেখেন ফাইলের লোকেশনগুলো আমি ইয়ে করে দিয়েছি। সেম এই কাজটাও আমি সেম করেছি, রিকোয়ার ওয়ান্স করেছি, এবং আমার এই ফাইলের যে নাম ছিল কি কাস্টমস উইজেটস ডট পিএসপি, এই নামটা আমি এখানে এক্সিকিউট করে দিয়ে দিয়েছি, তাতেই আমার কাজটা হয়ে গেছে। আর কালকে আরেকটা দেখিয়েছিলাম ফর্মের কাজটা, আশা করি পারবেন, ওটা আমি আর দেখাচ্ছি না। আপনারা দেখেন এর ভিতরে যদি কোনো ইয়ে থাকে, কোশ্চিন থেকে থাকে, তো আমাকে জানান, আমি আপনাদের কোশ্চিনের উত্তর দেখে দিতে পারি কি।